ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই বাংলাদেশে বিপুল পরিমাণ কাঁচা চামড়া উৎপন্ন হয়, যা একদিকে দেশের চামড়া শিল্পের প্রধান কাঁচামাল, অন্যদিকে সঠিক ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট বিপুল বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। বিশেষ করে সাভারের চামড়া শিল্প নগরী ও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির উপর এই সময় চাপ বহুগুণে বেড়ে যায়। তাই প্রশ্ন উঠেছে, সিইটিপি কতটা প্রস্তুত, ট্যানারি মালিকরা কতটা পরিবেশগত মানদণ্ড মেনে চলছে, আর সরকার ও উন্নয়ন সংস্থাগুলো কতটা সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ উপস্থিত আছেন জনাব আবুল কালাম আজাদ, সভাপতি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। আরও আছেন মোহাম্মদ তাহেরুল ইসলাম, কমপ্লায়েন্স স্পেশালিস্ট, এবং মোহাম্মদ আলম হোসেন, পরিচালক ঐশী ফাউন্ডেশন। কেমন আছেন আপনারা সবাই? জি, আলহামদুলিল্লাহ। একটা বিষয় নিয়ে সবসময় খুব চিন্তিত হই যখনই কোরবানি সামনে আসে। আজকে আমরা যে আলোচনাগুলো করব সেটা হলো মূল কারণই হচ্ছে এই যে বর্জ্য ব্যবস্থাপনা এবং আমাদের সিইটিপির সক্ষম ক্ষমতা, এ ব্যাপারে একটু বিশদ আলোচনা করব। আপনারা এ ব্যাপারে আমাদের একটু জানাবেন কে কীভাবে দেখছেন ব্যাপারটা এবং আমাদের কি করণীয়। জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছে প্রথমে আসছি আমি। কোরবানির সময় বিপুল পরিমাণ কাঁচা চামড়া ও বর্জ্য কিভাবে ব্যবস্থাপনা করলে সিইটিপি বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট প্লান্ট যেটা আমাদের আছে সাভারে, সেটার শ্রমিকদের উপর চাপ কিভাবে কমবে? ধন্যবাদ বাবু ভাই। আমাদের এখানে যে সিটিপি করা হলো, হাজারীবাগ থেকে যখন ট্যানারি সাভারে শিফট করার অন্যতম কারণ ছিল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান অথবা সিটিপি, যাতে পরিবেশ দূষণ না হয়। তো সিটিপিটা যেই ক্যাপাসিটির এবং যেই স্ট্যান্ডার্ডের করার কথা ছিল সেটা হয় নাই। আমাদের যে সিটিপি সেখানে ইনস্টল হয়েছে সেটার ক্যাপাসিটি খুব বেশি হলে 15 থেকে 16,000 কিউবিক মিটার পার ডে। তো সেটা ইমপ্রুভ করার মধ্য দিয়ে যতটুকু হয়েছে, আমি যতটুকু জানি, এইটা 15-16 থেকে সর্বোচ্চ 20 থেকে 22,000 কিউবিক এটা ক্যাপাসিটি। কোরবানির সময় যে প্রোডাকশান আমাদের কারখানাগুলোর ক্যাপাসিটি এবং সেখানে যে লিকুইড ওয়েস্ট ডিসচার্জ হয় তা কমপক্ষে 40,000 কিউবিক মিটার ডেইলি ডিসচার্জ করতে হয়। তাহলে তো ব্যবধানটা অনেক বিশাল, অলমোস্ট 50%, যার জন্য কিন্তু লিকুইড ওয়েস্টটা ওইভাবে এটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারছি না। আমাদের এখানে যে একটা উল্লেখযোগ্য সংখ্যক সলিড ওয়েস্টও কিন্তু বের হয়, এবং প্রথমত এটা বলা ছিল রিসাইকেল করে এখানে বিদ্যুৎ উৎপাদন করবে এবং সেই বিদ্যুৎ দিয়েই আমাদের ট্যানারি সেক্টরের ওই এলাকার কাজটা চলবে। দুঃখজনক যে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওই প্রভিশনটাই রাখা হয় নাই, এবং এটা কিন্তু সেখানে যাওয়ার পর থেকে স্তূপ হয়ে গেছে। এটা যে কোথায় রাখবে, মাটিতে পুঁতে রাখারও কিন্তু সেই সুযোগটা সেখানে ওই ব্যবস্থাটা করে নেই। তো পরবর্তী সময়ে আস্তে আস্তে লেখালেখি প্রয়োজনের কারণে চায়নার সাথে একটা কোলাবোরেশনে একটা হয়েছে, একটা অংশ সেখানে তারা এটা কিছুটা তারা এটাকে রিসাইকেল করে তারা অন্যভাবে একটা ইউজ করতেছে, এবং এটা কিছুটা এক্সপোর্টও হচ্ছে। যদি ইন হাউস এই প্রবলেমগুলি কিছুটা কমে যায় তাহলে সেখানে কিন্তু সিটিভিতে চাপটা একটু কম পড়বে। যেই পাইপগুলি বসানো আছে, পাইপের মধ্যে যেই জালি থাকে, সেই জালিগুলি যদি দেয়, তো কোনো কোনো কারখানায় দিয়েছে, কোনো কোনো কারখানায় দেয় নাই, কিন্তু একবার জালি দিলে তো হবে না, জালিগুলো তো একসময় আইসা নষ্ট হয়ে যায় অথবা চাপ পড়ে। তাইলে জালিগুলিও যদি প্রতিনিয়ত না হলেও যদি এটা পরিষ্কার রাখে, তাইলে কিন্তু এই সিটিপিতে যে ওয়েস্ট যেটা আমাদের লিকুইড ওয়েস্টটা সেটা কম যাবে। আমি মনে করি আপাতত যদি এই অ্যারেঞ্জমেন্টটাই যদি আরেকটু আমাদের যারা ট্যানারি মালিক ইনহাউস জায়গাটায় যদি তারা আরেকটু সিরিয়াস হয়, তাহলে সেখানে সেন্ট্রাল ইটিপিতে একটু টার্ম কম পড়বে। আর আমি যদি এক কথায় বলতে কষ্ট হচ্ছে যে এইটা দিয়ে আপনি টোটাল প্রবলেম সলভ করা সম্ভব না। তাইলে এখন দরকার, আর আগেই দরকার ছিল, সেটা হলেই ইটিপি করা। তাহলে ইটিপি করার জন্য আবার আমাদের ট্যানারি মালিকদের বক্তব্য হচ্ছে, আমিও দ্বিমত করব না, ছোট ছোট প্লট তারা ইটিপি করবে, জায়গা কোথায়? বাট যাদের ইটিপি করার ক্যাপাসিটি আছে
তারা কিন্তু ইটিপি করতে পারে, হিউজ জায়গা রয়ে গেছে কারখানায়। যদি এক্ষেত্রে মালিকদের কোনো রকমের ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তাহলে তারা গভর্নমেন্টকে বলবে যে আমার ব্যবসা খারাপ হয়ে গেছে, এখন আমার ইটিপি করা দরকার, আমরা সিটিপি করেছি, এখন আবার ইটিপি করবো, তাহলে ইটিপি করতে হলে আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে। তো এইটা গভর্নমেন্টেরও দেওয়া উচিত। তাহলে এনভায়রনমেন্টের যেটা মেজর প্রবলেম হচ্ছে আমাদের লেদার ওয়ার্কিং গুড সার্টিফিকেশনের জন্য, এই জায়গাটা কিছুটা হলেও সলভ হবে। আর সলিড ওয়েস্টের ব্যাপারটা যেটা, আসলে তো সলিড ওয়েস্ট তো আমাদের কোনো ওয়েস্ট না, এইটাও একটা অ্যাসেট, এটাও কিন্তু আমাদের ফরেন কারেন্সি আনতে পারে, সেই জায়গাটায় কিন্তু আমরা ভূমিকা রাখতে পারতেছি না। যদি এটা রাখি তাহলে কিছু হইলেও সেটার সমাধান হবে। আবার ফিরে আসবো আপনার কাছে, মোহাম্মদ তাহিরুল ইসলাম। চামড়া প্রক্রিয়াজাতকরণে ট্যানারিগুলো কেন কমপ্লায়েন্স বজায় রাখতে পারছে না? জি, ধন্যবাদ। চামড়া প্রক্রিয়াজাতকরণে কমপ্লায়েন্স মেনটেন করতে না পারা, এই স্ট্রাগলটা আমি বলবো যে এটা একটু কাইন্ড অফ হিস্টোরিক আর কি। আমাদের যখন এই শিল্পর যাত্রা শুরু হয়, প্রথম থেকেই কিন্তু কমপ্লায়েন্স ব্যাপারটা এর সাথে ছিল না। মানে এটা যে কোনোভাবে একটা ম্যানেজ করা হতো। আমরা যদি 10, 11, 12 ওই সময়টা যদি হাজারীবাগের চিত্র দেখি আর কি, তো পরবর্তীতে কি হলো, এটা গেল হচ্ছে সাভারে, যাওয়ার পর সেটা আর একটা ক্যাওটিক সিচুয়েশন হলো এখানে। যে এখন স্ট্রাগলটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের মালিকদের মাইন্ডসেটটা হচ্ছে বড় স্ট্রাগল। যদি আমি একটু কম্পেয়ার করি যে আপনার 18 থেকে যদি 25-26-এর সাথে একটা শিফট আপনি দেখতে পাবেন, চেঞ্জটা মালিকদের মধ্যে, এই মাইন্ডফুলনেস বলেন বা অ্যাওয়ারনেসটা বলেন, কিন্তু এটা সিগনিফিকেন্ট না। যে পরিমাণ টাইম এবং এফোর্ট ইনভেস্ট করা হয়েছে সেই অনুযায়ী রিটার্নটা খুব কম। তবে হ্যাঁ, কিছু কিছু মালিকের চেঞ্জ আসছে। চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে একটা বিগ পোর্শন এখনও মালিকরা মনে করে যে কমপ্লায়েন্স ট্যানারিতে সম্ভব না। অধিকাংশ মালিক, সবাই না, যে আসলে যেহেতু সলিড ওয়েস্ট এবং সিটিপি ঠিক নেই, আমরা কমপ্লায়েন্স করে কি করব। তো এখানে আসলে আমার কাছে মনে হয় যে দুইটা ব্যাপার এখানে কাজ করে। একটা হচ্ছে আমাদেরকে দেখতে লাগবে যে কোন বিষয়গুলো আমার কন্ট্রোলের মধ্যে আছে, কোনগুলো আমি চেঞ্জ করে ফেলতে পারবো কমপ্লায়েন্সের দিকে, আর কোনগুলি আমার বিয়ন্ড মাই কন্ট্রোল। যেমন আপনার সিটিপি এবং সলিড ওয়েস্টের ব্যাপারটা মালিকদের অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে এটা একটু কন্ট্রোলের বাইরে, কারণ এখানে আসলে গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার আছে, তাদের অ্যাটেনশন দরকার আছে, বিগ ইনভেস্টমেন্টের দরকার। শুধু মালিকরা চাইলেও সেটা পারবে না। আবার মালিকরা ওনাদের অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে কতটা গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলতেছেন এবং কতটা প্রেশার ক্রিয়েট করতেছেন, ওইটাও একটা ব্যাপার। আমরা যারা সোশ্যাল অ্যাক্টর আছি, আমরাও আসলে কতটুকু ওইভাবে সাপোর্ট দিতে পারতেছি, মানে ইটস এ কাইন্ড অফ কোঅর্ডিনেশন, কোলাবোরেশনটা কতটুকু মজবুত, ওইটাও দেখার বিষয়। মানে ওইটা হচ্ছে সিটিপি এবং সলিড ওয়েস্টের কথাটা বললাম। আরেকটা যেটা আমার কন্ট্রোলের মধ্যে, যেমন আমার ফ্যাক্টরিটা আমি চেঞ্জ করে ফেলা, ওইখানে আমি আমার টাইম, এফোর্ট, ইনভেস্টমেন্ট দিয়ে কিছু কিছু ফ্যাক্টরি চেঞ্জ হচ্ছে, বাট অধিকাংশ ফ্যাক্টরির বেসিক ম্যানেজমেন্ট সিস্টেমই আমরা দেখি নাই, আমরা যখন কাজ করেছি বা কাজ করতেছি এখন। আর আরেকটা যদি আমি এনভায়রনমেন্টাল আসপেক্টে দেখি, যেটা আপনি শুরু করলেন যে সলিড ওয়েস্ট আর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের পার্ট, লিকুইড ওয়েস্টে, ওইটা তো আসলে কমপ্লিটলি ফার্স্ট টু লাস্ট এটার সব জায়গায় এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস আছে। এবং এই জন্যই কিন্তু ডিওইর যেই ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি যদি আপনি দেখেন, এটা কিন্তু একটা রেড ক্যাটাগরি ফ্যাক্টরি। তার মানে এটা এতটাই ইম্প্যাক্ট লেভেল, এতটাই সিভিয়ার। পার স্কোয়ার ফিট চামড়া যদি চিন্তা করেন, এটার প্রায় 60-70% হলো ওয়েস্ট জেনারেট হয়। এটা হয় সলিড ওয়েস্ট। আর আপনার লিকুইড ওয়েস্ট তো ট্রিটমেন্ট করার পরে লিকুইড ওয়েস্ট তো সেটা হয়। ক্রোম ওয়াটারটা যখনই সিটিভিতে যাবে, তখন মাইক্রো অর্গানিজম যেগুলো কাজ করে ওগুলো মারা যায়, সব বায়োলজিক্যাল প্রসেসগুলো হয় না। তখন কি হয়, বাধ্য হয়েই তখন এর পাশে ধলেশ্বরীতে আমাকে ডিসপোজ করতে হচ্ছে। এই জিনিসটা কি মনিটর করার কোনো ব্যবস্থা নেই? এই জিনিসটা মনিটর করার জন্য এই যে সিটিপি কোম্পানি থেকে ওনাদের ম্যান পাওয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে, ওনারা মনিটরিং করেন, বিসিক থেকে করেন। আমি যতদূর জানি যে অ্যাসোসিয়েশনগুলো থেকেও এক ধরনের কাইন্ড অফ মনিটরিং ব্যবস্থা আছেন। আপনাকে ইনহাউস আপনার এখানে আগে প্রি ট্রিটমেন্ট করতে হবে। আপনি যত ভালো প্রি ট্রিটমেন্ট করবেন, তত ভালো সিটিপি আপনাকে সাপোর্ট দিতে পারবে। আর আমি যদি এখান থেকে পুরোটাই আমার মন মতো করে যা সব ছেড়ে দেই, তাহলে যত ভালো সিটিপি আমি দেই না কেন, ওই সিটিপি কখনোই আমাদের পারপাস ফুলফিল করতে পারবে। আবার শুনবো আপনার কথা। মোহাম্মদ আলম হোসেন, বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পটি ট্যানারি শিল্পের পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি হ্রাসে কতটুকু অগ্রগতি অর্জন করেছে? ধন্যবাদ বাবু ভাইকে। আমরা আসলে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের অর্থ সহায়তায় 2023 সালের মার্চ মাসে আপনার সলিডার সুইজারল্যান্ড ব্যক্তিক একটি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, তাদের তত্ত্বাবধানে ওসি ফাউন্ডেশন এবং আমাদের আরও সহযোগী 4টি সংস্থা, তার ভিতরে প্রকৃত জীবন ফাউন্ডেশন অন্যতম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস, SOF এবং গণস্বাস্থ্য, এই সহযোগিতা আমরা
একটি প্রকল্প বাস্তবায়ন করি, যেটির নাম হচ্ছে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার ফ্যাক্টরি ইন বাংলাদেশ। এই প্রকল্পের আসলে মূলত ফোকাস ইস্যু সেটা হচ্ছে যে সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স। এখানে যে পরিবেশগত যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করি। যে আমরা আসলে গত 2024 সালের মে মাসের দিকে একটি বড় একটি হাই লেভেল একটা ডায়ালগ করেছিলাম, এবং সেই ডায়ালগ থেকে কিন্তু বেশ কিছু সুপারিশ চলে আসছিল। যে সেই সুপারিশের ভিতরে একটা যদি বলি, অন্যতম যে আমাদের যে বিভিন্ন যে রিজন থেকে যে চামড়াগুলো আসে, এই চামড়াগুলো যাতে একসাথে ঢাকাতে না আসে, কেন একসাথে যখন চামড়াগুলো চলে আসে তখন কিন্তু ট্যানারের উপরে একটা প্রচণ্ড একটা চাপ পড়ে, এবং এগুলোকে তড়িঘড়ি করে আসলে প্রসেস করতে গিয়ে অনেক বেশি ওয়াটার যেটা জেনারেট হয়, বা লিকুইড যে ওয়েস্ট সেটা জেনারেট বেশি হয়। প্রি ট্রিটমেন্ট যেটা আপনার হাইকোর্ট এবং বিসিকের একটা গাইডেন্স ছিল যে 4টা জিনিস একটা ট্যানারি এন্ড থেকে তাদের পালন করতে হবে। সেটা হচ্ছে যে তারা 3 ধরনের জালি ইউজ করবে, যেটার মাধ্যমে যে লিকুইডের ভিতরে যে সলিড ওয়েস্টগুলো থাকে সেগুলো ফিল্টার করা হবে। এটা আরেকটা ছিল যে তারা সেডিমেন্টেশন ট্যাঙ্ক তৈরি করবে, যেখানে পানিটা একদিনের মতো জমা থাকবে, পানির যে গাছ যেটা থাকে সেটা নিচে জমবে, তারপর পরিষ্কার পানিটা তারা অপসারণ করতে পারবে। আর একটা হচ্ছে যে ডিসল্টিং মেশিন ইউজ করা। ডিসল্টিং মেশিন ইউজ করার মাধ্যমে কী করবে, লবণটাকে তারা আসলে পরিশোধন করতে পারবে এটা। আর একটা হচ্ছে যে ক্রোমিয়াম যে যুক্ত যে পানি আছে সেটা আলাদা একটা পাইপে দিবে, এবং অন্য জেনারেল যে ওয়াটার সেটা আলাদা একটা পাইপে দিবে। সিটিপির সাথে কোলাবোরেশনে আমরা বেশ কিছু ট্যানারি, প্রায় 50টার মতো ট্যানারিকে আমরা এই যে প্রি ট্রিটমেন্টের উপরে আসলে প্রশিক্ষণ প্রদান করেছি। ফলে তাদের একটা ওরিয়েন্টেশনও হয়েছে, এবং তাদেরকে আসলে আমরা হাতে কলমে কীভাবে কী করতে হবে ফ্যাক্টরিতে গিয়ে আমরা আসলে ডাইরেক্টলি কাজগুলো আবার করিয়েছি। আমরা যে সল্টের কথা বলতেছি, লবণ যদি ওখানে চলে যায় তাহলে সিটিপিতে লবণও পরিশোধন করার ব্যবস্থা নাই, তাহলে কিন্তু লবণযুক্ত পানি কিন্তু আলটিমেটলি আমি আমার ধলেশ্বরীতে ছাড়তে হচ্ছে। তাহলে ধলেশ্বরী হলে মিঠে পানির একটা নদী, সেখানে যদি লবণযুক্ত পানি চলে যায় তাহলে সেখানে যে বাস্তু সংস্থান জীবজন্তু আছে সেগুলো কিন্তু আর সার্ভাইভ করতে পারবে না। তো এই ধরনের আমরা সার্কুলার ইকোনমি বা সাপ্লাই চেইন কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, প্রমোশন করা যায়, সেই ব্যাপারে আমরা ধরেন বিভিন্ন রকমের ডায়ালগ করেছি, যাতে বিভিন্ন এন্টারপ্রেনারশিপ এখানে চলে আসে। এন্টারপ্রেনারশিপ যদি না আসে তাহলে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো আসলে ব্যবস্থা আসলে থাকবে না। যেমন এখন একটা চায়না কোম্পানি চলে আসছে, যারা আসলে যে বাফিং ডাস্ট, যেটা বাফিং ডাস্টটা নিয়ে যাচ্ছে, ফলে বাফিং ডাস্ট থেকে তারা আসলে প্রোটিন সেপারেট করে বিভিন্ন রকমের খাবার তৈরি করতেছে, যেটা আসলে এই ওয়েস্টটা কিন্তু এখন একটা ওয়েলতে পরিণত হচ্ছে। এছাড়া যে ফ্লেশিং থেকেও কিন্তু আমরা ট্যালও তৈরি করতে পারি। তো এভাবে বিভিন্ন উদ্যোগ কিন্তু আসছে, এবং আমরাও বিভিন্ন আমাদের কার্যক্রমের মাধ্যমে এগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করেছি। আচ্ছা, এই যে বাই প্রোডাক্টের কথা বললেন, যে বাই প্রোডাক্ট নিয়ে কি কাজ হচ্ছে কোনো? জি, আসলে বেশ কিছু এন্টারপ্রেনারশিপ আসছে অলরেডি। আমি যে মেনশন করছি যে চায়না একটা কোম্পানি চলে আসছে, তারা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আরও বেশ কিছু আসলে পাইপলাইনে আছে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে আমরা যখন চামড়া ছাঁটাই করা হয়, যেটাকে ট্রিমিং বলা হয়, ট্রিমিং কিন্তু অলরেডি আগে এটা একটা ওয়েস্ট ছিল, কিন্তু এখন কিন্তু ট্রিমিং বিভিন্ন দেশে, মানে দেশের বাইরেও এটা রপ্তানি করা হচ্ছে। ফলে এখান থেকে কিন্তু ভালো একটা ওয়েলথ কিন্তু আমাদের কিন্তু রেভিনিউ চলে আসতেছে বাংলাদেশে। তাহলে মোটামুটি এখন কিছুটা ম্যানেজ হচ্ছে, এবং আরও বেশ কিছু উদ্যোক্তা সামনে এগিয়ে আসছে। আবার শুনবো আপনার কথা। জনাব আবুল কালাম আজাদ, চামড়া শিল্প প্রকৃতি অর্থে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? পরিবেশ বান্ধব করতে হলে সেটা করতে হবে, সেটা হলো যে সিটিপিকে যেমন পারফেক্টলি রান করানো অবস্থা নিতে হবে, অথবা ইটিপি করে সেগুলি করে দিতে হবে। যে আমাদের এখানে অনেকগুলি সেন্টার আছে যেখানে চামড়াগুলি কালেকশন করা হয়, তো সেই জায়গাগুলোর মধ্যে বলা হয়েছিল যে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা, এটা কোনো রকেট সায়েন্স না, কিন্তু সেই জায়গায় যদি মূল জায়গাগুলোতে এগুলি করতো তাহলে কিন্তু এই কুরবানির সময় সবটা চাপ পড়তো না। আর সেই জায়গার মধ্যে সারা বাংলাদেশের কয়েকটা সেন্টার, মেইন জেলাগুলো, যেমন আপনি মনে করেন যদি নর্থে জানেন বিভাগে হতে পারে, এরকম যদি হয়, এই পরামর্শটা কিন্তু সব মহল থেকে আগের থেকে দেওয়া হচ্ছিল। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হলেই এই যে এখন কোরবানি আসবে, তাই কোরবানির সময় তো সবাই কি করবে, এখন গরমের মধ্যে কিন্তু চামড়া খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তাইলে কি করে সেই চামড়াটা দ্রুত, কিন্তু লবণটা প্রপারলি দেওয়া হয় না। এক সময় বাবু ভাই এটা হয়তো কি জানেন, যে গ্রাম লেভেল থেকে কোরবানি হওয়ার পরে ওইখান থেকে কিন্তু কিছু ফরিয়া ওইখান থেকে তো চামড়াটা নিয়ে আসতো। ওরা ফরিয়া হলেও কিন্তু তারা হয়তো থানা লেভেলে অথবা উপজেলার লেভেলে তাদের কিন্তু একটা থাকতো, গুদাম থাকতো, তারা কিন্তু প্রফেশনাল লোকের মতোই লবণ দিয়ে রাখতো। ওই চামড়াগুলো কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় থাকতো, তারপরে ধীরে ধীরে আসতো, পোস্তায় আসতো, ট্যানারিতে আসতো।
এখন ওই ফরিয়াদের একটা অংশ না, বৃহত্তর অংশ কিন্তু আজকে বিলীন হয়ে গেছে। এটা অবশ্য আমার মনে হয় যে থরো ডিসকাশন হওয়া দরকার, কেন তারা কোথায় গেল। এখন একটা বিষয় যে নষ্টটা কমিয়ে আনার জন্য যেটা দরকার সেটা হলো ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমাদের এখানে এই যে ওনারা কাজ করতেছেন, আমি স্বীকার করব যে মোটামুটি একটু যে ডেভেলপ করেছে, কিন্তু যেই পরিমাণ সময়, যেই পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, সেই সময় অনুযায়ী কিন্তু এইখানে খুব বেশি ইমপ্রুভ করতেছে এরকম দেখছি না। যে আপনি কারখানায় শ্রমিক নেবেন, তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন, তাকে একটা হাজিরা কার্ড দিবেন, এটা ল্যান্ড ল। আপনি HRDD, তারপরে ট্রেসিবিলিটি, আরও বড় বড় কথা অনেক কিছু চলে আসতেছে। এগুলি না হয় আপনি নতুন আসতেছে, আপনি একটু সময় নেন। যেটা ম্যান্ডেটরি একটা ফ্যাক্টরি করলে এটা করতে হবে, সেটা কিন্তু ওনারা এখন পর্যন্ত অনেকেই করছেন না, কারণ এটা তো কমপ্লেন। এবং এগুলি কিন্তু LW সার্টিফিকেশন পাওয়ার জন্য দরকার। মিনিমাম মজুরি ডিক্লেয়ার হয়েছে, রিভাইজড হয়েছে, সেটাও কার্যকরী করছেন না। আপনি একটা বিষয় দেখেন, এখানে কোরবানির সময় শ্রমিকের চাপের কথা বলছেন। কোনো কাজের জন্য শ্রমিকরা কখনোই চাপ ফিল করে না, কিন্তু বিনিময়ে তারা ন্যায্য মজুরিটা চায়। আরেকটা হচ্ছে কি, 30 বছর চাকরি করছে, এখন তার বেতনটা বাড়ছে তার স্কিলের কারণে, এখন তাকে আপনি টারমিনেশন করে দিচ্ছেন। তো শ্রমিকদের যদি চাকরির সিকিউরিটিটা যদি অনিশ্চয়তা থাকে, তখন তারা আন্তরিকতা আসে না। সেই কারণে কিন্তু আনস্কিল, মানে বাহিরের থেকে যারা কখনো ট্রেনাইতে কাজ করে নাই, এইরকম লোকের কম পয়সা দিয়া লবণ লাগানোর জন্য নিয়ে আসে, তারাও প্রপারলি পারে না। তখন বলে চামড়ার কোয়ালিটি খারাপ, আমাদের ব্যবসা নাই, অমুক নাই, তমুক নাই। আমরা দীর্ঘদিনই সেক্টরে আসি, আমরা আমাদের সাধ্য মোতাবেক এই সেক্টরের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তাহিরুল ইসলাম, ঈদের সময় অতিরিক্ত কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ট্যানারিগুলো কী ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে কমপ্লায়েন্স বজায় রাখা সহজ হবে? এইবার সামনে ঈদে মালিকদের কাছে একটাই অনুরোধ, অ্যাটলিস্ট একটা কাজ, যে ওয়েস্ট ওয়াটারের লাইনে ছাড়বো, ক্রোম ওয়াটারের লাইনে ছাড়বো। অ্যাটলিস্ট এটা যদি করতে পারে, আমি সেপারেট করে বললাম, ক্রোম সেপারেশন হয়ে গেল, এইটা কনফার্ম করি। এইখানে এই যে কাজটি হচ্ছে, যে এই সেপারেশনের ব্যাপারটা, তো সেখানে আপনার কি কোনো পেনাল্টি আছে যদি এই কাজটি সুষ্ঠুভাবে কেউ না করে? না, এখন পর্যন্ত ওই ধরনের কোনো পেনাল্টি সিস্টেম এখানে সেটা কি ইমপ্লিমেন্ট করা যায়? সেটা, হ্যাঁ, পেনাল্টি বলতে যেটা হয় যে ডিউই থেকে যেই সার্টিফিকেটটা তারা নেয় ওনার মালিকরা, ট্যানারিমেন্ট, ওইটাই হচ্ছে একটা জায়গা যেখানে হয়তো ওনারা কাইন্ড অফ একটু জবাবদিহিতার মধ্যে আসে বা পেতে ওনাদের স্ট্রাগল করতে হয় বিকজ অফ দিস রিজন। কিন্তু ওইভাবে আসলে এনফোর্সমেন্ট লেভেলটার ওইভাবে নাই। এখন সবসময় আপনি এনফোর্সমেন্ট করলে কিন্তু চেঞ্জ হবে না, এখানে সাপোর্ট দিতে হবে, ওনাদেরকে এডুকেট করতে হবে। যেমন কমপ্লায়েন্সের ইস্যুতে যদি আসি, যেমন আমরা পার্শ্ববর্তী দেশে দেখি যে মালিকরা কমপ্লায়েন্সের জন্য ইনভেস্ট করার পরে তারপরে ওইটার একটা কাগজপত্র হয়তো রাজ্য সরকারকে দেয়। যদি ইন্ডিয়া, চেন্নাইতে আমি যদি উদাহরণটা দেখি, স্পেসিফিক একেবারে উদাহরণ, রাজ্য সরকার তখন কাগজপত্র দেখে ওরা একটা ইন্সপেকশনে পাঠায়, এসে দেখে যে না ঠিক আছে, উনি যেভাবে ইনভেস্ট করলো কমপ্লায়েন্স মতো সব ঠিকঠাক করলেন। দেখার পরে ওনারা ধরেন আপনার 10 টাকা খরচ হলে রাজ্য সরকার 6 টাকা দিবে আর 4 টাকা মালিকের, মানে 60% তাকে টাকাটা রিটার্ন করে। তো এই ধরনের কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট মেকানিজম গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। আমাদের অধিকাংশ মালিকদের এখন ওই ডিউ রেসপেক্ট, যে কিছু মালিক ছাড়া অধিকাংশ মালিকের চিন্তাভাবনা হচ্ছে সরকার সব কিছু করে দিবে, ব্যবসা তো আমাকে স্টার্ট করতে হবে, ইনভেস্টমেন্টটা করতে হবে, এবং সরকারকেও ভাবতে হবে কিভাবে পরবর্তীতে মালিককে তাকে ফাইন্যান্সিয়াল প্যাকেজ দিয়ে তাকে সাপোর্ট দেওয়া যায়। আমাদের দেশে ট্রেসিবিলিটিটা হলো, আমাদের দেশে তো ওইরকম সায়েন্টিফিক অর্ডারিং হাউস নাই যেখানে আধুনিক কসাইখানা ওইরকম তো এখনো গড়ে ওঠে নাই, কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা চলতেছে। তো এরকম ধরনের যদি কসাইখানা আমরা আধুনিক করতে পারি, তখন আমি ওই জোন ওয়াইজ একটা কোডিং সিস্টেম ক্রিয়েট করতে হবে, যেমন ঢাকা জেলা একটা, রাজশাহী জেলা একটা, চিটাগং ডিভিশন একটা, তখন একটা কোডিং হিসাবে আমার চামড়াগুলো আসবে। তখন চামড়া ঢোকার পথে চামড়ার গায়ে কোড থাকবে। আরেকটা হচ্ছে আউটগোয়িং ট্রেসিবিলিটি। এই দুইটারই কিন্তু LW যে মার্কিং আছে, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং। এই চামড়াটা প্রসেস করার পরে ফাইনাল প্রোডাক্টটা, ফিনিশ চামড়াটা কোথায় যাবে। যারা প্রোডাক্ট কিনে ওনারা কিন্তু জানতে চায় যে আমার এই প্রোডাক্টটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা কতটুকু পলিউশন করলো, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন করলো কিনা, এটা এনভায়রনমেন্টাল কোনো ভায়োলেশন হইলো কিনা, ডিফরেস্টেশনের সাথে এটার কোনো লিঙ্কেজ আছে কিনা। তো এগুলো নিয়ে কিন্তু এখন আমরা যদি আসলে কমপ্লায়েন্সের কথা ভাবি, আমরা যেমন হিউম্যান রাইটসের কথা ভাবতে হবে, অ্যাবাউট পিপল, বেটার ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের এনভায়রনমেন্ট ভাবতে হবে। কারণ ট্যানারি আপনি এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্টের কথা না ভেবে ট্যানারি ইন্ডাস্ট্রি আপনি চালাইতে পারবেন না। এটার প্রত্যেক জায়গায় হলে এনভায়রনমেন্টাল পলিউশনের একটা ইম্প্যাক্ট আছে। সো আমি শেষ করতে চাই এভাবে যে সেই 1940, 45 এবং 70s ব্যবসায়িক চিন্তা ভাবনা দিয়ে এখন আর আগানো যাবে না। আলহামদুলিল্লাহ কিছু কিছু মালিক আগাচ্ছেন, কিন্তু বড় পোর্শনই এখন পর্যন্ত সেই চিন্তা ভাবনায় আছেন। তো এটা আমাদের জন্য অ্যালার্মিং। আর ঈদের সময় একটাই অনুরোধ যে আমরা অ্যাটলিস্ট এই পানিটা ছাড়ার ক্ষেত্রে যেন আমরা একটু হই। ধন্যবাদ। মোহাম্মদ আলম হোসেন, প্রকল্পের আওতায় পরিবেশ দূষণ রোধে আরও কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? চামড়া প্রসেসিংয়ে আসলে আমাদের যে পরিমাণ পানির দরকার তার চেয়ে কিন্তু আমরা অতিরিক্ত পানি ব্যবহার করি, কেননা আমাদের আসলে যে ড্রামগুলো আছে ড্রামগুলোতে কোনো পানি পরিমাপের কোনো মিটার নাই। এতে করে কি হচ্ছে যে আমরা আসলে চামড়া প্রসেসিংয়ের সময় আমার প্রয়োজনের তুলনায় আমি অতিরিক্ত পানি ব্যবহার করছি, যেটা সিটিপির উপর অতিরিক্ত চাপ দিচ্ছে। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি যখন অতিরিক্ত পানি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার সেটা কেমিক্যালও কিন্তু বেশি দেওয়া লাগে, কারণ চামড়ার গুণগত মান ঠিক রাখতে হলে তখন কেমিক্যাল ব্যবহার বেশি করতে হয়। পরিবেশের উপরে এটা একটা মারাত্মক চাপ পড়ছে। আমার অনেক সময় হচ্ছে অজ্ঞতার কারণে যে চামড়াটার ভিতরে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেটা পেনিট্রেশন করার যে একটা নির্দিষ্ট সময় আছে, যে এতটা সময় হলে ওই কেমিক্যালটা চামড়ার ভিতরে অ্যাবজর্ব হবে, সেই সময়টাও অনেক সময় আমরা মেনটেন না করেই দেখা যায় যে আমরা পানিটা ডিসচার্জ করে দিই। ফলে পানিতে যে কেমিক্যালের পরিমাণটাও কিন্তু অনেক সময় বেশি চলে যায়, যেটা হচ্ছে আসলে পরিবেশের জন্য ক্ষতি। এই বিষয়টাও আমার মনে হয় লক্ষ্য করা যেতে পারে। যদি আসলে পানির কনজামশনটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, কমাতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আসলে এই যে কোরবানির সময় যে আমাদের যে সিটিপির উপর যে চাপটা পড়ে সেই চাপটা কমিয়ে আনা সম্ভব। ইন্ডিভিজুয়াল ইটিপি যদি আসলে কারখানা লেভেলে যদি স্থাপন করা হয়, আমি জানি যে যদি বিছিক মানে প্রায় 20টার মতো কারখানাকে আসলে অ্যাপ্রুভাল দিচ্ছে যে ইটিপি স্থাপনের জন্য, কিন্তু আসলে কিছু কিছু মালিক আছে তারা এগিয়ে আসছে, আবার কিছু কিছু মালিক তারা তাদের হয়তো জায়গার জন্য বা স্থানের জন্য করতেছে না। 4টা 5টা বা 6টা ট্যানারি যদি এইরকম ইটিপি স্থাপন করে ফেলতে পারে, এটা সিটিপিতে অনেক সময় অনেক প্রেশার কমিয়ে দেবে এবং এর দেখা দেখি আর অন্যান্য যে কারখানা আছে তারাও কিন্তু এগিয়ে আসবে এই কাজ করার জন্য। আর ওসি ফাউন্ডেশন যেটা আসলে করেছে যে আমাদের যদি সাফল্য বা অগ্রগতির কথা বলি, আমরা আসলে 10টা ট্যানারিকে আসলে LWG সার্টিফিকেশনের জন্য আমরা কাজ করতেছি। এতে করে যে চামড়া শিল্পের যে আসলে সংকটটা আছে, তারা যে রপ্তানি করতে পারতেছে না, অনেক সময় দেখা যায় যে ইউরোপিয়ান কান্ট্রিতে তো LWG সার্টিফিকেশনের একটা রিকোয়ারমেন্ট আছে, এছাড়াও কিন্তু সোশ্যাল কিছু কিছু সার্টিফিকেশন আছে যেগুলো যদি থাকে তারা কিন্তু আরও বেশ কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিতে তারা আসলে এই এক্সপোর্ট করতে পারে। এর থেকে যদি 4টা 5টা ট্যানারও যদি এই কমপ্লায়েন্সের ভিতরে চলে আসে, তাহলে কিন্তু অন্যান্য যে ট্যানারিগুলো আছে তারা কিন্তু আসলে এটা দেখে উৎসাহ বোধ করবে এবং তারাও এই কাজে এগিয়ে আসতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিরেক্টিভসগুলো আসতে আছে, যে ডিফরেস্টিং যে অ্যাক্ট যেটা আছে, সেখানে ট্রেসিবিলিটির কথা বলা আছে। আমরা যে গরু উৎপাদন করি সেটা করতে গিয়ে যাতে আসলে কোনো রকমের যাতে কোনো আমরা বন উজাড় না করি, কোনো মাঠ উজাড় না করে ফেলি। তো এই বিভিন্ন কারণে দেখা যায় যে ট্রেসিবিলিটিগুলো কিন্তু আসলে পরে হয়তো এখনও ম্যান্ডেটরি হিসেবে আসে নাই, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ম্যান্ডেটরি হয়ে আসবে যে এগুলো ছাড়া আসলে আমরা চামড়া রপ্তানি করতে পারবো না। এখানে যদি কোনো পাবলিক পার্টনারশিপ যদি এগিয়ে আসে, তাহলে পাবলিক পার্টনারশিপটিকে যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে হয়তো মালিকরা যে এগুলো এক্সকিউজগুলো দেখায় সেগুলো হয়তো ওভারকাম করা সম্ভব। এছাড়া সরকারও মালিকদের আসলে যথাযথ যদি তাদেরকে আসলে অ্যানালাইসিস করে যে আসলে তাদের কার কী প্রণোদনা দরকার, সেখানে সরকারও আসলে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে, তাদের কিছু প্রণোদনা দিয়ে যাতে এই সেক্টরে আসলে কল্যাণের জন্য এই সেক্টরটা যাতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করা যায়, এভাবে এগিয়ে আসতে পারে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ। আসলে দেশটা আমাদের এবং এই দেশের যা শিল্প বলি, পরিবেশ বলি, প্রকৃতি বলি, সেটাও কিন্তু আমাদেরই। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেছে। এতগুলো বছর পার করেও কিন্তু আমরা চামড়া শিল্পকে আমরা যেই জায়গায় দেখতে চাই, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। সেটা ব্যর্থতা কিন্তু আমাদের সবারই। তার সাথে সরকারেরও আমি বলবো সেই সদিচ্ছা, যেই সদিচ্ছা থাকা উচিত ছিল, সেটাও কিন্তু খুব একটা দেখিনি আমরা। অথচ যে শিল্পটা আমাদের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এমন একটি শিল্প, এবং এই জায়গাটাই আসলে আমরা যত পারি সবাই মিলে যত বেশি অর্গানাইজড হব, ততই আমার মনে হয় এইখান থেকে একটা সুফল আসতে পারে, এবং সেটাই দরকার এবং সেটারই আমাদের চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুধী দর্শক, বাংলাদেশের চামড়া শিল্পে সম্ভাবনা যেমন বিশাল, তেমনি রয়েছে পরিবেশগত চ্যালেঞ্জও।
কোরবানির সময় কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা এবং সরকারি বেসরকারি সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেসিবিলিটি ও স্লটার হাউস এর মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার কার্যকর ব্যবহার এবং সংগঠিত সাপ্লাই চেইন গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তাই সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই খাত শুধু পরিবেশ সুরক্ষাই নিশ্চিত করবে না, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।